আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। তো আমরা প্রথম ক্লাসটা আপলোড করছিলাম প্রথম অধ্যায়ের। তো আজকে আমরা করব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বায়োলজি এসএসসি। তো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অধ্যায়ের নামটা কি? অধ্যায়ের নামটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। কী নাম ভাইয়া? জীবকোষ ও টিস্যু, ঠিক আছে। দেখো আমাদের চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা জানবো একটা জীবের কী কী কোষ আছে, টিস্যু কীরকম, হ্যাঁ। তাহলে একটা জীবের কোষ এবং টিস্যু সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব আজকের এই ক্লাস থেকে। দেখো ভাইয়া, তোমার হচ্ছে তুমি যাই পড়ো সব কিছু কি তোমার মেইন বইটা থেকে পড়তে হবে, তাই না? এই জন্যই আমি তোমাদেরকে মেইন বই থেকে পড়ানোর চেষ্টা করতেছি। মেইন বই থেকে ধরে ধরে পড়বো, যা যা তোমাকে বুঝাইতে হবে সেটা আমি বুঝাই দিব, হ্যাঁ। আর যা যা পরীক্ষার জন্য দেখাইতে হবে, করে নোট রাখতে হবে, সেটাও আমি বলে দিব, ঠিক আছে না? কারণ দেখো, তোমার প্রশ্নগুলো কিন্তু বই থেকেই করবে, কোনো গাইড থেকে প্রশ্ন করবে না স্যাররা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসি আমরা। প্রথমে আসো জীবকোষ। এখন আমাদের প্রথম এটা কি, প্রথম টপিকটা হচ্ছে জীবকোষ। এখন কোষ জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে না? দেখো দেখো এখন কোষ হচ্ছে কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। অর্থাৎ জীবদেহ গঠন করে কে? একটা জীবের দেহ গঠন করবে কে? কোষ। একটা জীবের দেহ গঠিত হবে কি দ্বারা? কোষ দ্বারা। আচ্ছা, এখন তোমরা দেখো এখানে ভাইয়া কী বলছে, দেখো জীবকোষ হচ্ছে জীবদেহের একক। তাহলে জীবদেহের একক কি? কোষ। এখন তোমার প্রশ্ন আসতে পারে না যে পরীক্ষায় যে কোষ কী, তখন তুমি কী লিখবা? তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। অর্থাৎ জীবদেহের গঠনের জন্য কি লাগে? কোষ লাগে। অনেকগুলো কোষ মিলে কি হয়? হ্যাঁ, অনেকগুলো কোষ মিলে হচ্ছে টিস্যু হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা একটু বুঝাই। মনে করো একটা জীবের মধ্যে একটা কোষ আছে, হ্যাঁ। তো ওই রকম অনেকগুলো কোষ থাকবে, হ্যাঁ। ওই অনেকগুলো কোষ মিলিত হয়ে একটা টিস্যু হবে। এরপর হচ্ছে কি? টিস্যু। তো টিস্যু এরকমভাবে তোমার অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করবে, ঠিক আছে। এরপর অনেকগুলো অঙ্গ মিলে কী হবে? একটা তন্ত্র হবে। এরপরে অনেকগুলো তন্ত্র মিলে কী হবে? দেহ হবে। অর্থাৎ একটা জীব দেহ তৈরি করবে। তাহলে সিকোয়েন্সটা বুঝছো? দেখো তাহলে তোমাদের আমি যদি লিখে দিই এটা, তাহলে দেখো আমরা প্রথমে কি পাইছিলাম? প্রথমে পাইছি হচ্ছে কোষ, হ্যাঁ। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে দেখো প্রথমে পাইছি কোষ ভাইয়া, কি? কোষ। আমরা কি বলছিলাম? অনেকগুলো কোষ মিলে কি হবে? একটা টিস্যু হবে। অনেকগুলো কোষ মিলে কী হবে? টিস্যু, হ্যাঁ। এরপরে দেখো টিস্যু হয়ে কি হবে? এরপরে এই যে দেখো অনেকগুলো কোষ মিলে একত্রিত হয়ে একটা টিস্যু হয়েছে। এরপর অনেকগুলো টিস্যু মিলে কী হবে? একটা অঙ্গ হবে। কী হবে? অঙ্গ ভাইয়া। আচ্ছা, এরপর দেখো অনেকগুলো অঙ্গ মিলে, মনে করো 5-6টা অঙ্গ মিলে কী হলো? একটা তন্ত্র। কী নাম? তন্ত্র। এরপর তন্ত্র থেকে কী হবে? জীবদেহ। অনেকগুলো তন্ত্র মিলে কী হবে? জীব দেহ, ঠিক আছে ভাইয়া। দেখো কোষ, হ্যাঁ। মনে করো একটা কোষ আছে, মনে করো এখন কোষটা কি? মনে করো এরকম একটা কোষ আছে এরকম, হ্যাঁ। যে কোনো একটা জীবদেহের মধ্যে কোষ আছে এরকম। মানে আমি তোমার একটা কোষের সাধারণ গঠন দেখাই। একটা কোষের বাইরে কি থাকে? উদ্ভিদ কোষ হলে বাইরে কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষ হলে কোষ প্রাচীর থাকবে না। আচ্ছা, ওটা পরে বুঝবা, আপাতত বুঝো। দেখো একটা কোষের চারপাশে একটা প্রাচীর থাকবে। প্রাচীরের ভিতরে কী থাকবে? কোষের প্রাচীরের ভিতরে থাকবে হচ্ছে তোমার এরকম সাইটোপ্লাজম থাকবে। কী থাকবে? সাইটোপ্লাজম থাকবে। এরপর এখানের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে। কী থাকবে? অঙ্গাণু থাকবে। মনে করো এরকম কিছু অনেকগুলো অঙ্গাণু থাকবে, ঠিক আছে। তো দেখো এরকম এই যে কোষ, এটা একটা কোষ না? হ্যাঁ, এটা একটা কোষ। এটা একটা কোষ মনে করো। তো এরকম অনেকগুলো কোষ মিলে কি হবে? একটা টিস্যু হবে, বুঝছো? এরকম এই কোষগুলা, হ্যাঁ, এরকম অনেকগুলো কোষ মিলে, হ্যাঁ, কিছু সংখ্যক কোষ মিলে কী হবে? একটা টিস্যু হবে, একটা টিস্যু। ওই টিস্যুটা কী করবে? দেখো টিস্যুটা কেন হবে? এই যে মনে করো আমরা একটা এরকম অনেকগুলো কোষ পাইছি না? হ্যাঁ, অনেকগুলো কোষ মিলিত হয়ে ওই কোষ, সবগুলো কোষই কী করবে? একই রকম কাজ করবে। কী করবে? একই রকম কাজ করবে। তো ওই যে নির্দিষ্ট সংখ্যক অনেকগুলো কোষ একত্রিত হয়ে একই রকম কাজ করবে, ওইটাকে বলা হয় একটা টিস্যু। সেমভাবে মনে করো আরও অন্যরকম কিছু কোষ আছে, ওই রকম 7-8টা কোষ মিলে আরেকটা টিস্যু তৈরি করলো, তার আলাদা একটা কাজ করলো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে টিস্যু একটা জিনিস,
কোষ আরেকটা জিনিস। কোষ অনেকগুলো কোষ মিলে টিস্যু হবে। আবার মনে করো 2-3টা টিস্যু তৈরি হইলো এরভাবে কোষের মাধ্যমে, ওই 4-5টা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করবে, বুঝছো? একটা অঙ্গ তৈরি করবে। কি তৈরি করবে? অঙ্গ। এরপরে কিছু অঙ্গ মিলে 4-5টা অঙ্গ মিলে একটা তন্ত্র হবে। তন্ত্র, এখন তোমার আমি যদি বলি রেচনতন্ত্র, দেখো রেচনতন্ত্রের মধ্যে কী কী আছে? কিডনি আছে, তারপরে ইউরেটার আছে, মূত্রথলি আছে, হ্যাঁ, কিডনি মানে কি বৃক্ক, তারপরে আছে কি মূত্রনালী আছে, মূত্রথলি আছে, অনেক কিছু আছে না? ওইটা পুরোটা হচ্ছে ওই পুরার ওই যে এগুলো সবগুলোর একসাথে কী বলে? তন্ত্র। তাহলে তন্ত্র এরপরে দেখো এরকম অনেকগুলো তন্ত্র মিলে কী হবে? জীবদেহ গঠন হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া, এরপরে আমরা যাই, এটা আশা করি বুঝছো। এরপর দেখো কি বলছে, কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীব কার্যকলাপ একক হিসেবে বর্ণনা করেছেন। লুই ও সিকেবিজ 1969 সালে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত অজীব কার্যকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না, এমন সত্তাকে কোষ বলেছেন। আচ্ছা, এখান থেকে তোমার আর কিছু লাগবে না, তুমি শুধু এটা মনে রাখো, জীবদেহের গঠন ও কাজের একক কী ভাইয়া? জীবদেহের, এখানে বলছে জীবদেহের একক, তাহলে বলো জীবকোষ হচ্ছে জীবদেহের একক, অর্থাৎ জীবদেহের গঠনের একক, জীবদেহ গঠন ও কাজের একক কী? কোষ। আচ্ছা, এখন দেখো, এরপর আসো কোষের প্রকারভেদ। কি ভাইয়া? কোষের প্রকারভেদ। এখন দেখো, কোষ হচ্ছে, দেখো এখানে কি বলছে, এই দেখো, সকল জীবকোষ একই রকম নয়। তাহলে সব জীবকোষ কি হবে না? একই রকম হবে না। এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, পার্থক্য যেমন আছে তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য। নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষ 2 ধরনের। কয় ধরনের কোষ ভাইয়া? তাহলে দেখো, কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষ 2 ধরনের, আদি কোষ ও প্রকৃত কোষ। তাহলে কি বলছে ভাইয়া? দেখো, নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষ 2 ধরনের, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এখন নিউক্লিয়াস জিনিসটা কি? আমি তোমার সেটা বুঝাই আগে। দেখো এখানে আসো, এখানে আসছি আমরা, দেখো এখানে এবার আমি তোমার বুঝাই। আচ্ছা দেখো, এই যে এটা পুরোটা কি? একটা কোষ। এটা কি ভাইয়া? একটা কোষ। এখন তোমার আমি বলছিলাম যে কোষের বাইরে থাকবে কি? একটা কোষ প্রাচীর। এটা কিসের কোষ? এটা একটা উদ্ভিদ কোষ। হ্যাঁ, এটা একটা উদ্ভিদ কোষ, আর এটা হচ্ছে একটা কি কোষ? প্রাণী কোষ। এটা কি? একটা প্রাণী কোষ। এটা একটা প্রাণী কোষের আদর্শ প্রাণী কোষ এটা। এটা একটা উদ্ভিদ কোষ, বুঝছো? এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। এখন দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলছিলাম কি? দেখো, উদ্ভিদ কোষের বাইরে থাকবে একটা কোষ প্রাচীর। কি থাকবে? কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষের মধ্যে তুমি কোষ প্রাচীরটা পাবা না। কি পাবা না? কোষ প্রাচীরটা পাবা না। দেখো এখানের মধ্যে কোষ প্রাচীর নাই। এই যে তুমি দেখো, এখানের মধ্যে কোনো কোষ প্রাচীর নাই। এদের মধ্যে পর্দা শুধু একটা, বাইরের পর্দাটা কি? শুধু একটা। দেখছো, ওদের কি নাই? কোষ প্রাচীর নাই। দেখো, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে, আর প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই, এটা মনে রাখতে হবে। দেখছো, তাহলে এটা কি? কোষ প্রাচীর। এরপরে দেখো, কোষ প্রাচীরের ভিতরে কি থাকবে? প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেন, এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর। এরপর একটা ভিতরটা কি ছিল? এই যে ভিতরে এটা কি? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ ঝিল্লি। ঠিক আছে, সেম কোষ ঝিল্লি দুইটারই থাকবে, উদ্ভিদ প্রাণী কোষ দুইটারই থাকবে। কিন্তু প্রাণী কোষে কি থাকবে না বলছিলাম ভাইয়া? কোষ প্রাচীরটা প্রাণী কোষে থাকবে না। কাদের থাকবে? উদ্ভিদ কোষে থাকবে। ঠিক আছে, বুঝছো আশা করি। এটা একটু আমি দাগাই দিই, কোষ প্রাচীরটা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এই যে কোষ প্রাচীরের ভিতরে যে অংশটা আছে, কোষ প্রাচীরের ভিতরে আছে প্রথমে কোষ প্রাচীর। এই যে তাহলে ভাই প্রথমে কি বলছি? দেখো, প্রথমে ছিল কোষ প্রাচীর। হ্যাঁ, প্রথম হচ্ছে কোষ প্রাচীর ছিল, এই যে কোষ প্রাচীর। এখন দেখো, কোষ প্রাচীরের ভিতরে এরপরে আছে কি? কোষ ঝিল্লি। হ্যাঁ, এই কোষ ঝিল্লির ভিতরে যে জেলির মতো অংশটা থাকবে, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। কি নাম ভাইয়া? সাইটোপ্লাজম। ঠিক আছে, এই পুরাটার নাম কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে কি থাকবে? দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা বড় কোষ গহ্বর থাকবে। এটা কি? এটার নাম কি? কোষ গহ্বর। কোষ গহ্বরটা কেমন থাকবে? বড় থাকবে। কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকবে না। কি করবে না? প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না। কি করবে না? প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না। এগুলো ভাই বারবার বলতেছি, এগুলো মনে রাখতে হবে, বুঝছো? তাহলে দেখো, কোষ প্রাচীর আর কোষ গহ্বর, এই দুইটা কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য ভাইয়া? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কার কোষের? উদ্ভিদ কোষের। ঠিক আছে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর এবং কোষ প্রাচীর থাকে না। এটা একদম মনে রাখতে হবে।
ঠিক আছে ভাইয়া, আমি প্রয়োজনে লিখে দিই তোমাকে। দেখো উদ্ভিদ কোষ কী করবে, দেখো উদ্ভিদ কোষ হচ্ছে কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে ভাইয়া। তারপরে দেখো আরেকটা কি, কোষ প্রাচীরও থাকবে। কি থাকবে? কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। আর প্রাণী কোষে এগুলা কি করবে না, থাকবে না। প্রাণী কোষে ক্রস, কোষ গহ্বর থাকে না, কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে ভাইয়া, বুঝছো আশা করি। আচ্ছা এরপর আসি, দেখো এরপর এই যে কোষ গহ্বর, কি দিলাম, দেখো কোষ গহ্বরটা কী হবে, থাকবে না। এই উদ্ভিদের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর আছে, প্রাণী কোষের মধ্যে নাই। এরপর দেখো এখানের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। কি নাম এটা, এটা কি, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস দুইটাতে থাকবে, নিউক্লিয়াস অবশ্যই থাকতে হবে। দেখছো নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ দেখো নিউক্লিয়াসের, এখন দেখো এই নিউক্লিয়াসের মধ্যে কী কী আছে, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ আছে, নিউক্লিয়ার রন্ধ্র, তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্ত্র, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার আবরণী কি, এই নিউক্লিয়াসের চারদিকে যে আবরণটা, এই আবরণটার নাম কি, নিউক্লিয়ার আবরণী। এই আবরণীর ভিতরে যে জেলির মতো অংশ আছে নিউক্লিয়াসের আবরণীর ভিতরে, ওটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। কি নাম, নিউক্লিওপ্লাজম। আর কোষ ঝিল্লির ভিতরে যেটা ছিল সেটার নাম কি ছিল, সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যেই নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে এটার নাম কি, নিউক্লিওপ্লাজম। কোনগুলা, এই যে পর্দার ভিতরে, এই যে পর্দার ভিতরে জেলির মতো যে অংশটা আছে এটার নাম নিউক্লিওপ্লাজম। আচ্ছা এরপরে দেখো এখানের মধ্যে একটা গাঢ় অংশ আছে, এটার নাম কি, নিউক্লিওলাস। এরপরে যে দেখো পর্দাটার মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আছে, এটার নাম কি, নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম কি, নিউক্লিয়ার রন্ধ্র, অর্থাৎ ছিদ্র। হ্যাঁ, এই যে ছিদ্রগুলো আছে এটা। এরপরে ভিতর আরেকটা কি আছে, ক্রোমাটিন তন্তু। এই যে দেখো ক্রোমাটিন তন্তু আছে এখানে, সুতের মতো যেগুলো ছড়াই ছিটাই আছে এই নিউক্লিওপ্লাজমের মধ্যে, ওটা কি, ক্রোমাটিন তন্তু। আশা করি বুঝছো। এরপরে দেখো এই যে আমরা সাইটোপ্লাজম বলছি, সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকবে। কি থাকবে, অঙ্গাণু, অনেক রকমের অঙ্গাণু থাকবে। তার মধ্যে কি কি আছে, যেমন দেখো এখানে আছে ক্লোরোপ্লাস্ট। কি আছে, ক্লোরোপ্লাস্ট। তারপর থাকবে মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু। তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ অমসৃণ দুইটাই আছে, ঠিক আছে। গোলজি বস্তু, এটার নাম কি, গোলজি বস্তু, ঠিক আছে। তাহলে এরকম এগুলো কি থাকবে, অনেকগুলা অঙ্গাণু থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে একটা কোষের গঠন কীরকম হবে, বুঝছো একটা কোষের গঠন। আচ্ছা ওই সেমভাবে তোমার প্রাণীকোষও থাকবে। প্রাণীকোষে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের গঠনটাও এরকম থাকবে যে পর সব কিছু আছে দেখো। এরপরে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে কি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, লাইসোজোম আছে, ঠিক আছে। কিন্তু প্রাণীকোষের মধ্যে কি থাকবে না বলো তো, দেখো প্রাণীকোষের মধ্যে আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে কি ভাইয়া, প্লাস্টিড। প্লাস্টিড থাকে না। দেখো প্রাণীকোষ কারা, মানুষ প্রাণী না, গরু ছাগল প্রাণী না। দেখো মানুষ কি সবুজ উদ্ভিদ গাছের মতো খাদ্য তৈরি করতে পারে, পারে না। সবুজ, মানুষ কি সবুজ না। প্লাস্টিক থাকার কারণে এবং ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদগুলো কি হয়, সবুজ হয়। কিন্তু মানুষ খাদ্য তৈরি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, পারে না। উদ্ভিদের তৈরি করা খাদ্যগুলো মানুষ খায়। কেন খায়, কারণ মানুষের মধ্যে প্লাস্টিকটা নাই ভাইয়া, বুঝছো। আচ্ছা দেখো এরপরে এখানের মধ্যে কি বলতেছিলাম, প্লাস্টিকটা নাই। কি করবো, এখানে প্লাস্টিক নাই, প্লাস্টিড নাই ভাইয়া, প্লাস্টিড নাই, ঠিক আছে। আচ্ছা কোথায় ছিলাম, উপরে না। আচ্ছা তোমার আমি এখন আসি এখন। তাহলে আমরা কি বলছিলাম, যে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। একটা আদি আর একটা প্রকৃত। এখন দেখো আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। তাহলে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আদি কোষকে আরেকটা কী নাম ডাকে ভাইয়া, আদি কোষের আরেকটা নাম হচ্ছে, আদি কোষ তো আছেই, আরেকটা হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক মানে কি আদি কোষ, প্রাককেন্দ্রিক মানে কি আদি কোষ, প্রাক মানে আগে। আচ্ছা দেখো কেন আদি কোষ হইলো এরা, দেখো এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কি কি নাই, সুগঠিত নিউক্লিয়াস থাকে না,
সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ওই যে আমরা এখন দেখালাম তোমার নিউক্লিয়াস, ওইরকম নিউক্লিয়াস থাকবে না। এর জন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। দেখো এসব কোষ নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তুকে ছড়ানো থাকে। অর্থাৎ কী হবে, এদের ক্ষেত্রে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকবে না, নিউক্লিয়াসটা পর্দা দিয়ে আবৃত থাকবে না। আমি তোমাকে বলছিলাম না নিউক্লিয়াসের পর্দা থাকে, কি এর নাম কী ছিল, নিউক্লিয়ার আবরণী ছিল না, এই যে আবরণী, এই যে একটা নীল কালার একটা আবরণী দেখতে পারছো, এরকম আবরণীটা দিয়ে থাকবে না। তো এর যেটা যদি না থাকে তাহলে এটা অবশ্যই তারা আদিকোষী, অর্থাৎ এদের সুগঠিত নিউক্লিয়াস না এটা। ঠিক আছে, দেখো এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। দেখো আদিকোষী যারা, তাদের মধ্যে কী করবে না, এই যে এই অঙ্গাণুগুলো থাকবে না। আমরা যে বলছিলাম অঙ্গাণু থাকবে অনেকগুলো, অঙ্গাণুগুলো কী হবে ভাইয়া, অঙ্গাণুগুলো হচ্ছে থাকবে না। কোথায় থাকবে না, আদিকোষের মধ্যে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। কী থাকে ভাইয়া, দেখো তবে রাইবোজোম থাকে। এটা আমি একটু মুছি ভাইয়া, দাঁড়াও। তাহলে দেখো কোনো অঙ্গাণু থাকবে না, কি থাকবে না, কোনো অঙ্গাণু থাকবে না, কিন্তু একটা অঙ্গাণু থাকবে, সেটার নাম কি, রাইবোজোম। রাইবোজোমটা থাকবে কোথায়, আদিকোষে। আদিকোষে কোনটা থাকবে, রাইবোজোমটা থাকবে। এরপর দেখো ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। এত কিছু তোমার লাগবে না। এরপর দেখো নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ। তাহলে সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়াগুলো কি, কোন ধরনের কোষ, আদিকোষী। নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। ঠিক আছে, এরপর আসো ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। এবং ভাইয়া দেখো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ। হ্যাঁ, এখন দেখো ভাইয়া প্রকৃত কোষ, তুমি প্রকৃত কোষটা কীভাবে, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, দেখো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। হ্যাঁ, এখন দেখো সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ আমরা কীভাবে করবো, দেখো এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস কি ভাইয়া, সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। বুঝছো, এদের নিউক্লিয়াসের ঝিল্লি দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এরপর দেখো এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে। তাহলে রাইবোজোম তো থাকবেই, বাকি সব অঙ্গাণুই থাকবে কোনগুলোতে, প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষ। এরপর দেখো ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন, হিস্টোন এবং অন্য উপাদান থাকে। অধিকাংশ জীবের এ ধরনের কোষ হয়। আচ্ছা, এখন দেখো তাহলে এই প্রকৃত কোষ এবং আদিকোষ আমরা বুঝলাম। আদিকোষ মানে কি, আদিকোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস মানে কি ভাইয়া, যে নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াস পরিবেষ্টিত থাকে না, এই জন্য। আর আদিকোষের মধ্যে আমরা কী পাইছিলাম, আদিকোষের মধ্যে আমরা পাইছিলাম রাইবোজোম নামক শুধুমাত্র একটা অঙ্গাণু থাকবে, আর কোনো অঙ্গাণু থাকবে না। প্রকৃত কোষে সকল অঙ্গাণু থাকবে রাইবোজোম সহ। ঠিক আছে ভাইয়া, কিন্তু আর কিছু লাগবে না। এরপর দেখো কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের। এখন দেখো প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করছে কাজের ভিত্তিতে। হ্যাঁ, তাহলে কি কয় ধরনের কোষে ভাগ করছে, দুই ধরনের কোষে। কাকে, প্রকৃত কোষকে। এখন প্রকৃত কোষ কয় ধরনের হবে, দুই ধরনের। একটা হচ্ছে এই যে দেখো ভাইয়া, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে দুইটা কোষ কি, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে একটা হচ্ছে দেহকোষ ভাইয়া, আর একটা কি, জনন কোষ। ঠিক আছে ভাইয়া, তাহলে দুইটা কোষ, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এখন দেখো দেহকোষটা কি, এখন আমরা আসি দেহকোষটা কি, দেহকোষ। এখন দেখো বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। অর্থাৎ মনে করো একটা জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তারা কি, দেহকোষ দেহ গঠনে সাহায্য করবে। হ্যাঁ, এটাই ভাইয়া। তাহলে বহুকোষী কোষের জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। তাহলে দেখো দেহকোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়, মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। এভাবে দেহের বৃদ্ধি ঘটে। তাহলে দেহের বৃদ্ধি কীভাবে ঘটায়, মাইটোসিসের মাধ্যমে। মনে করো একটা কোষ ছিল, আমি তোমার দেখাই, দেখো মনে করো একটা কোষ ছিল, একটা কোষ মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে দুইটা হয়েছে। এভাবে আস্তে আস্তে বড় হয়ে কি অনেক কোষে পরিণত হয়েছে আস্তে আস্তে। হ্যাঁ, তো অনেকগুলো কোষে পরিণত হয়ে সে আস্তে আস্তে দেহের বৃদ্ধি ঘটাইছে। বুঝছো, এটাই। দাঁড়া ভাই, আমি একটু বড় করি এটা। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেই। আচ্ছা, এত কিছু লাগবে না, তুমি শুধু মনে করো মনে রাখো দেহ গঠনের জন্য যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে কী বলে, দেহকোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়, মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো ভাইয়া জনন কোষ। এরপরটা কি ভাইয়া, জনন কোষ। দেখো যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন কোষ অর্থাৎ জনন কোষ কোনগুলা, যেগুলা জননের জন্য, হ্যাঁ, জনন অঙ্গ তৈরি করে। জনন অঙ্গ আছে না ভাইয়া, জনন অঙ্গ তৈরি করার জন্য যেসব কোষ অংশগ্রহণ করে তাদের কি বলে, জনন কোষ। এখন দেখো জনন কোষ কি বলছে,
মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। তাহলে দেখো মাইটোসিস পদ্ধতিতে কোনটা হয়েছিল, দেহকোষ, আর মিওসিস পদ্ধতিতে কোনটা হচ্ছে, জনন কোষ। তাহলে জনন কোষের বিভাজন কার মাধ্যমে হবে, মিওসিসের মাধ্যমে, এবং জনন কোষ উৎপন্ন হবে। দেখো মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। জনন মাতৃকোষ, হ্যাঁ, একটা মাতৃকোষের জনন কোষে জননাঙ্গে কীভাবে বিভাজিত হবে, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে, হয়ে জনন কোষ উৎপন্ন করবে। দেখো অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। আচ্ছা, তাহলে দেখো ফুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে, এরপর দেখো ফুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। ফুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। তাহলে দেখো, আচ্ছা আমি তোমার আগে দাগাই একটু দেখো, ফুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট বলে। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে দেহ গঠন করে। আমি তোমার এখন একটা জিনিস বুঝাই, সুন্দর করে বোঝাবো, হ্যাঁ, তোমরা একটু খেয়াল রাখো, মাথায় করো, বোঝার চেষ্টা করো। আচ্ছা মনে করো, আচ্ছা ভাই দেখো, মনে করো আমি একটা কোষ নিলাম, এটা একটা কোষ, বেশি বড় হয়ে গেল না, আচ্ছা যাই হোক সমস্যা নেই। মনে করো আমি এখানে একটা কোষ নিলাম, এখানে আরও একটা কোষ নিলাম, আমি ভিতরে কিছু দিলাম না আপাতত, হ্যাঁ, তোমরা বুঝে নিও। দেখো এখন কোষ নিয়েছি না, এটা কী কোষ, এটা কী কোষ, দেখো এটা হচ্ছে জনন মাতৃকোষ, এই দুটো কি, জনন মাতৃকোষ, এগুলো কি, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। জনন মাতৃকোষগুলা কই থেকে আসছে, জনন মাতৃকোষ দেখো দুই রকম হবে না, একটা হচ্ছে ফুং জনন কোষ আর একটা হচ্ছে ফুং স্ত্রী জনন কোষ। এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে ফুং। তাহলে দেখো আমরা কি বলছিলাম, ফুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ দুইটা কোষ কীভাবে বিভাজিত হবে, মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হবে, মায়োসিস পদ্ধতিতে। তো আমরা জানি একটা জিনিস জানি, কি জানো, ফুং জনন কোষ এবং মাতৃজনন কোষগুলো কী হবে, ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড, হ্যাঁ, কী হবে, ডিপ্লয়েড, অর্থাৎ 2n, এটা হবে 2n, এটা হবে 2n, ঠিক আছে। তাহলে এটা জনন মাতৃকোষগুলো কেমন হবে, 2n হবে, একটা স্ত্রী জনন মাতৃকোষ আর একটা হচ্ছে ফুং জনন মাতৃকোষ, ঠিক আছে ভাইয়া। তো দেখো এরপরে দেখো বলছিলাম কি, জনন মাতৃকোষে কীভাবে বিভাজন হবে, মায়োসিস পদ্ধতিতে, হ্যাঁ, বা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে। কীভাবে হবে, মিওসিস পদ্ধতিতে অথবা মায়োসিস পদ্ধতিতে ভাইয়া। তাহলে দেখো এখন এই যে বিভাজিত হয়ে, হ্যাঁ দেখো ওরা এখান থেকে বিভাজিত হয়েছে, এখান থেকে বিভাজিত হয়ে কী হবে, দেখো এখান থেকে এ বিভাজিত হয়ে একটা জনন অপাত্য কোষ তৈরি করবে, একটা জনন কোষ তৈরি করবে, মাতৃকোষ থেকে একটা জনন কোষ তৈরি করবে। কী তৈরি করবে, জনন কোষ, বুঝছো ভাইয়া, জনন কোষ। এখন দেখো ওই জনন কোষটা কীরকম হবে, এরকম একটা কোষ, এই স্ত্রী জনন কোষ একটা জনন অপাত্য কোষ তৈরি করবে বা জনন কোষ তৈরি করবে, এটা আর একটা জনন কোষ তৈরি করবে এখানে, ঠিক আছে। এখন দেখো ভাই, এখন আসল খেলাটা এখানের মধ্যে, এটা ছিল 2n না, এগুলো হয়ে যাবে n, কি হয়ে যাবে, n, অর্থাৎ জনন কোষটা কী হবে, n হবে বা হ্যাপ্লয়েড হবে। এটা কি ছিল, ডিপ্লয়েড, এটা কি হ্যাপ্লয়েড। তাহলে দেখো প্রথমে জনন কোষ ছিল, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়েছে। কীভাবে হয়েছে ভাইয়া, মিওসিস, এখানে কি হয়েছে, এখানে হয়েছে মিওসিস, ঠিক আছে। মিওসিস হয়ে কী করছে, জনন মাতৃকোষ হয়েছে, মিওসিস হয়ে কী হয়েছে, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে জনন কোষ হয়েছে, জনন মাতৃকোষ থেকে জনন কোষ হয়েছে। এরপরে দেখো এই দুইটা জনন মাতৃকোষ কী হবে, একত্রিত হবে, কী হয়ে যাবে ভাইয়া, একত্রিত হবে, একত্রিত হয়ে এই যে এই দুইটা কোষ একত্রিত হয়ে কী হবে জানো, একটা কোষ তৈরি করবে, একটা কোষ তৈরি করলো। এই কোষটার কী হবে আবার, n কী হয়, 2n হয় না, হ্যাঁ, এই যে 2n একটা কোষ তৈরি হইল জনন কোষ থেকে, হ্যাঁ, এই 2n কোষটাকে কী বলে জানো, জাইগোট, বুঝছো। এরপরে এই জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হবে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে 8টা হবে ভাইয়া, বুঝছো। তাহলে বলছে এখন এটা বুঝো, দেখো এখানে কি বলছে, এই যে দেখো এখানে ফুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। তাহলে দেখো ফুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কী বলে, জাইগোট। দেখো ফুং জনন কোষ, স্ত্রী জনন কোষ, হ্যাঁ, স্ত্রী জনন কোষ, ফুং জনন কোষ দুইটা মিলিত হয়েছে না এখানে, এই যে দেখো এখানে, এই যে এখানে জনন কোষ, ফুং স্ত্রী জনন কোষ, এরপর হচ্ছে স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ, এটা হচ্ছে ফুং জনন, এটা স্ত্রী জনন কোষ, এটা
যে কোনো মনে করো একটা পুং একটা স্ত্রী জনন কোষ, দুইটা মিলিত হয়ে একটা ডিপ্লয়েড যে কোষ তৈরি করছে সেটা কি জাইগোট। এই যে দেখো পুং স্ত্রী জনন কোষ সের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। আশা করি বুঝছো ভাইয়া। আচ্ছা এরপর আসো, আমরা এটা তো বুঝাইলাম তোমাকে কোষের গঠন, এটা লাগবে না, দেখাইছি আগে। আচ্ছা এরপর আসো কোষ প্রাচীর। এখন আমরা কী পড়বো ভাইয়া? কোষ প্রাচীর। এখন আমাদের পড়ার টপিক কী ভাইয়া? কোষ প্রাচীর। আচ্ছা আসো দেখো, উদ্ভিদ কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য ভাইয়া? দেখছো এখানে আবার আসছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বলছিলাম কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, মানে উদ্ভিদ কোষকে চিহ্নিত করতে হলে তুমি কীভাবে করবা? যে কোষ প্রাচীর আছে, তার মানে এটা উদ্ভিদ কোষ শিওর। মাত্র প্রাণী কোষ তো হওয়ার কথা না, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। আচ্ছা দেখো, এটি মৃত জড় বস্তু দিয়ে তৈরি, অর্থাৎ এটা হচ্ছে জড় পদার্থের মতো জড়, ঠিক আছে, জড় বস্তু দিয়ে তৈরি। এবার দেখো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কী করে না? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না ভাইয়া, প্রাণী কোষে কী হয় না? কোষ প্রাচীর থাকে না। এবার দেখো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। অর্থাৎ কী কী রাসায়নিক পদার্থ থাকে সেটা বলছে এখানে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন ও লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। দেখো এগুলো মনে রাখতে হবে ভাইয়া। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে, প্রোটিন লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দিয়ে। আর ছত্রাকেরটা কী দিয়ে? কাইটিন দিয়ে তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? কাইটিন দিয়ে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে? প্রোটিন এবং লিপিড পলিস্যাকারাইড দিয়ে। আর ছত্রাকেরটা কী দিয়ে? কাইটিন দিয়ে তৈরি। এটা একটু মনে রাখো ভাইয়া, কষ্ট করে। এরপর দেখো কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট। তাহলে প্রাথমিক কোষ প্রাচীর কি কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। এরপর দেখো মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে একটা হচ্ছে প্রথমে কি পেয়েছিলাম আমরা? প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে কি আছে? গৌণ প্রাচীর। এর প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কুপ বলে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমা নিজ দৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এখন দেখো কোষ প্রাচীরের কী কী কাজ পাইছি আমরা এখানে। দেখো এই যে দেখো, কোষ প্রাচীর কী করবে? কোষকে দৃঢ়তা প্রদান করবে, অর্থাৎ কোষকে ধরে রাখবে শক্ত করে। বাইরে থেকে শক্ত করে ধরে রাখছে না একটা কোষ প্রাচীর দিয়ে। হ্যাঁ, মনে করো তোমার বাইরে কোনো কিছুর আঘাত থেকে রক্ষা করবে কি? কোষ প্রাচীরটাই তো করবে, কারণ একদম বাইরের জড় পদার্থ দিয়ে তৈরি। এরপর দেখো কোষের আকার ও আকৃতি বজায় রাখে। এই যে বাইরের একটা যদি না থাকে, লেয়ারটা না থাকে, এটা তো মনে করো সাইটোপ্লাজমটা জেলির মতো ছিল না, তো এটা একদিকে বের হয়ে যেতে পারে না, এই জন্য একটা আকার আকৃতি বজায় রাখবে। এরপর দেখো পাশের কোষের সাথে প্লাজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। প্লাজমাটা বলতে কি? মনে করো এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক ছিদ্র বিশেষ, এরকম। এই যে দেখো এখানে ছিদ্র দেখতেছো না? এই যে ছিদ্র, এই যে এখানে দেখো এই যে ছিদ্র, এইগুলোকে বলা হয় প্লাজমাটা। এগুলো দিয়ে অন্য কোষের সাথে সংযোগ রক্ষা করে। আরেকটা কোষের সাথে, এখানে মনে করো আমি যদি আরেকটা কোষ আঁকি এভাবে, তো এটার সাথে এই ছিদ্র দিয়ে যোগাযোগ করবে, ওটাকে বলা হয় প্লাজমাটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এরপর আসো ভাই কি ইয়েতে আসো তোমরা, প্রোটোপ্লাজম। এরপর আসি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জিনিসটা কি? কোষের ভিতরে, কি বলছে? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো অংশ থাকে তাকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। আমি সাইটোপ্লাজম বলছিলাম না ভাইয়া? ওই সাইটোপ্লাজমই প্রোটোপ্লাজম। হ্যাঁ, একই কথা, কিন্তু তোমার কোষ ঝিল্লি সহ যেহেতু কোষ প্রাচীরের ভিতরে, এটা কোষ প্রাচীরের ভিতরে বলে, এটাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে দেখো কোষের ভিতরে অর্ধস্বচ্ছ শক্তকে জেলি নিয়ে বস্তু থাকে তাকে কি বলে? প্রোটোপ্লাজম। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তাহলে দেখো কোষ ঝিল্লি নিজেও কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। তাহলে কোষ ঝিল্লি থেকে শুরু করে যা কিছু আছে ভিতরে কোষ প্রাচীর বাদে সব কিছু কি? প্রোটোপ্লাজমের অংশ। এবার দেখো কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস। আচ্ছা এরপর দেখো কোষ ঝিল্লি। এরপর আমরা কোথায় আসছি? কোষ ঝিল্লিতে। দেখো এবার কি বলছে? প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমালেমা বলে। অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে যে থকথকে প্রোটোপ্লাজমের বাইরে যে স্থিতিস্থাপক দুই স্তরের পদার্থ থাকবে তাকে কি বলে? কোষ ঝিল্লি বা প্লাজমালেমা বলে। এরপর দেখো কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোবিলাই বলে। এই যে দেখো এটা হচ্ছে একটা কোষ ঝিল্লির দেখাইছে। হ্যাঁ, তো কোষ ঝিল্লিটা এই যে দেখো, এই যে এখান থেকে কোষ ঝিল্লিটা, আমি তোমার এভাবে না দেখাই, এটা দিয়ে দেখাই। দেখো কোষ ঝিল্লিটা এখান থেকে আসার সময় এগুলো এভাবে আঙ্গুলের মতো বিক্ষেপ তৈরি করছে। এই যে ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাঁজ তৈরি করছে। এই ভাঁজ তৈরি হওয়াকে কি বলে?
তো ভাঁজ ভাঁজ তৈরি হয়েছে যেগুলোকে কী বলে মাইক্রোবিলাই। অর্থাৎ কোষঝিল্লির যে ভাঁজ তৈরি হয় সেটাকে কী বলে মাইক্রোবিলাই। বুঝছো? কোষঝিল্লিটা মনে করো একটা কোষে তোমার এই যে দেখো আমি তোমার দেখাই, মনে করো একটা কোষ এইভাবে আছে কোষঝিল্লিটা, হ্যাঁ, কিন্তু একটা জায়গায়, আচ্ছা আরে এরপর দেখো, আচ্ছা এই যে মনে করো এটা একটা কোষঝিল্লি, হ্যাঁ, কিন্তু একটা জায়গায় এসে কোষঝিল্লিটা এরকম হয়ে গেল, এই যে দেখো আস্তে গিয়ে এসে আবার একটু এরকম হয়ে গেল, এভাবে আসতেই পারে। তো এই যে ভাঁজের মতো হয়েছে ভাঁজ এই ভাঁজগুলোকে কী বলে ভাইয়া? ভাঁজগুলোকে, এই যে ভাঁজগুলো হইলো, এই ভাঁজগুলোকে কী বলে? মাইক্রোবিলাই। ঠিক আছে, বুঝছো আশা করি। আচ্ছা, এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লিটা কী দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কী দিয়ে তৈরি হবে? লিপিড এবং প্রোটিন দিয়ে। এরপর দেখো কোষঝিল্লি একটি বৈষম্যবেদ্য পর্দা হয়, অভিসরণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। অর্থাৎ কোষঝিল্লিটা কেমন হবে? বৈষম্যবেদ্য। কেমন? কোষঝিল্লিটা হচ্ছে একটি বৈষম্যবেদ্য পর্দা। ঠিক আছে ভাই? এরপরে আসো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপরে কিসে আসবে ভাইয়া? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিক এটিকে সরিয়ে নিলে, অর্থাৎ নিউক্লিয়াস বাদে বাকি যা কিছু আছে সবগুলো কি? এই দেখো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস কেন্দ্রিকে সরিয়ে নিলে জেলির মতো বস্তু থাকবে, তাই সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, আগেই বলছিলাম তোমাকে সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণুগুলো থাকবে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলো কোনো অঙ্গাণু ঝিল্লিবদ্ধ, আবার কোনো অঙ্গাণু ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হলো। এখন দেখো কী কী অঙ্গাণু আছে। তার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দেখি আমরা, ঝিল্লিযুক্ত। এগুলো কোনগুলো? ঝিল্লিযুক্ত। অর্থাৎ এই অঙ্গাণুগুলোর মধ্যে কার কার বাইরে পর্দা আছে, হ্যাঁ, পর্দাযুক্ত অঙ্গাণুগুলো এখন আমরা দেখবো আগে, এরপরে পর্দাবিহীনগুলো দেখবো। আচ্ছা দেখো, তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণুর প্রথমটা কি আসছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? ঝিল্লিযুক্ত। আচ্ছা দেখো, এখন ঝিল্লিযুক্ত কি? শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া কিসে অংশগ্রহণ করে? শ্বসনে। তাহলে কিসে অংশগ্রহণ করবে? শ্বসনে অংশগ্রহণ করে। অঙ্গাণুটি 1898 সালে ব্যান্ডা আবিষ্কার করে। কে আবিষ্কার করছে এত কিছু তোমার জানতে হবে না। এরপর দেখো, এটি 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে ঘেরা। তাহলে এটা কি দিয়ে ঘেরা? আবরণী দিয়ে। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তাহলে দেখো এটি 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দিয়ে ঘেরা। এরপর দেখো ভিতরের স্তরটিকে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। দেখো দ্বিতীয় স্তর, তো দ্বিতীয় স্তরের মধ্যে ভিতরের স্তরটাই যেখানে দেখো, এই যে এটা হচ্ছে ওর বাইরের স্তর, হ্যাঁ, মানে আমরা বলছি দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা দিয়ে আবৃত থাকবে। এই যে দেখো এটা হচ্ছে বাইরের ঝিল্লিটা, হ্যাঁ, বহিঝিল্লি। এর ভিতরের ঝিল্লি কোনটা? এই যে এটা ভিতরের ঝিল্লি, দেখো এটা, এই যে এই যে দেখো ভিতরের ঝিল্লিটা ভিতরের দিকে খাঁজ হয়ে ভিতরের ঝিল্লি তৈরি হয়েছে। এই যে ভিতরের খাঁজ তৈরি হওয়া, এই খাঁজটাকে কী বলে? ক্রিস্টি। ঠিক আছে, বুঝছো? দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। তাহলে ভিতরের স্তরটি কী হয়? ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, একে কী বলে? ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত অনেকগুলো গোলাকার বস্তু থাকে, এদেরকে ক্রিস্টির গায়ে অনেকগুলো বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, এগুলোকে কী বলে? অক্সিজম। এই যে দেখো এখানের মধ্যে ক্রিস্টির গায়ে অনেকগুলো গোলাকার বস্তু লেগে আছে, হ্যাঁ, এই লেগে আছে যে এগুলোকে কী বলে? অক্সিজম। অক্সিজমগুলো কোথায় লেগে থাকে? ক্রিস্টির গায়ে গোলাকার বস্তুগুলো লেগে থাকে, এগুলো কী বলে? অক্সিজম। ঠিক আছে ভাইয়া? ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের কী বলে? অক্সিজম। এরপর দেখো অক্সিজম উৎসেচকগুলো সাজানো থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স এবং জীবের শ্বসন কার্যে সাহায্য করার জন্য জীবের শ্বসন কাজে। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শ্বসন করাটা কি মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ? ঠিক আছে, তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়। অর্থাৎ দেখো শ্বসন, হ্যাঁ, শ্বসনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। কিন্তু দেখো শ্বসনের তোমরা জানবা যে শ্বসন ক্রিয়ার ধাপ হচ্ছে 4টা। কয়টা ধাপ? 4টা। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এটা কিসের ধাপ? শ্বসনের ধাপ, হ্যাঁ। এটা এখানে তুমি পরে অধ্যায়ে জানতে পারবা, সমস্যা নাই। আপাতত এখানে যেহেতু আসছে মনে রাখো শ্বসনের, হ্যাঁ। এখন দেখো শ্বসন ধাপ কয়টি? 4টি ধাপ। শ্বসনের কয়টি ধাপ? 4টি ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা অ্যাসিটাইল কোএ সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর একটা কি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এগুলোর মধ্যে প্রথম ধাপের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, অর্থাৎ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোথায় ঘটে না? মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের, দেখো ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়।
অর্থাৎ যে শ্বসনের ক্রেবস চক্র দাফটা আছে ওই দাফে যে বিক্রিয়াগুলো হবে ওই বিক্রিয়াগুলো কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় হবে। কেন মাইটোকন্ড্রিয়া হয়? দেখেন ক্রেবস চক্র অংশগ্রহণকারী সব উৎসেচক অর্থাৎ যেসব উৎসেচকগুলো লাগবে এগুলো এখানে উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়ায়, এই বিক্রিয়া মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, এরপর দেখো তোমরা দেখবে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি উৎপাদন বলা হয়? দেখো ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, শ্বসনের ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। হ্যাঁ, আর এই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। আর এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। বুঝছো? তাহলে দেখো শ্বসনের চারটি দাফের মধ্যে ক্রেবস চক্রের দাফটা কোথায়? ক্রেবস চক্র দাফটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। আর ওই ক্রেবস চক্রের দাফেই সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। হ্যাঁ, ওই শক্তি আর এই শক্তি উৎপাদন ক্রেবস চক্রে বেশি হয়। আর ক্রেবস চক্রটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। আর ক্রেবস চক্র যেখানে হবে সেখানেই তো শক্তি উৎপাদন হবে না, এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এটা একদম মুখস্থ মনে রাখতে হবে ভাই, বুঝছো? এরপরে দেখো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, অর্থাৎ আদি কোষে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে বলছিলাম আমরা। প্রাককেন্দ্রিক মানে কি? প্রাককেন্দ্রিক মানে কি? আদি কোষ না প্রাককেন্দ্রিক। প্রাককেন্দ্রিক কোষে কি থাকবে না? মাইটোকন্ড্রিয়া থাকবে না। মাইটোকন্ড্রিয়া না থাকলে কি হবে? শক্তি উৎপাদন হবে না। শক্তি উৎপাদন হবে না। আচ্ছা, এরপর দেখো কিছু সুকেন্দ্রিক কোষ দেখুন, ট্রিকোনাস এবং মনোসার্কোমোনয়েডস, এগুলো তোমার মনে রাখতে হবে না ভাইয়া। দেখো তাহলে এমন কি হতে পারে যে বিবর্তন ইতিহাসে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সেটি কোষের স্থায়ী চিন্তা হয়ে গেছে এখন পর্যন্ত। আচ্ছা, এগুলো তোমার লাগবে না তেমন কিছু। এরপরে আসো আমরা প্লাস্টিডে যাই। এরপরটা কি? প্লাস্টিড। এগুলো কি পড়তেছিলাম? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি পড়ছিলাম? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এরপরটা কি? প্লাস্টিড। এখন দেখো প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা। তাহলে দেখো প্লাস্টিডের প্রধান কাজ কি? প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহের বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। উদ্ভিদ দেহকে কী করে? বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। এটা কিসের কাজ? প্লাস্টিডের কাজ। প্লাস্টিড প্রধানত খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এরপর দেখো প্লাস্টিড 3 ধরনের। কয় ধরনের? প্লাস্টিড 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিওকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কয় ধরনের ভাইয়া? ক্লোরোপ্লাস্ট, ক্লোমোপ্লাস্ট এবং লিওকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কয় ধরনের ভাইয়া? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিওকোপ্লাস্ট। এখন দেখো ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি ভাইয়া? এরপর দেখো ক্লোরোপ্লাস্ট ভাই, ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? আসো দেখো ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিককে কি বলে? ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো যে প্লাস্টিকটা সবুজ বর্ণের ওটাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। বুঝছো? যেটা সবুজ বর্ণের প্লাস্টিক সেটাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। পাতা, কচিকাণ্ড ও অন্যান্য সবুজ অংশ এদের পাওয়া যায়। দেখো গাছের পাতা, কচিকাণ্ডগুলা কি হয়? সবুজ হয় না? কেন হয়? এই যে ক্লোরোপ্লাস্টের কারণে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো প্লাস্টিকের ঘ্রাণা অংশে সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচকের সমষ্টি বায়ু থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড ও কোষের পানি সরবরাহ করে সহজে শর্করা তৈরি করে। এই প্লাস্টিকে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে। অর্থাৎ দেখো এই ক্লোরোফিল কী করবে? দেখো এই ক্লোরোপ্লাস্ট কী করবে? সৌরশক্তিকে ধরে রাখবে। হ্যাঁ, ধরে সে ওই শক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, আমরা জানি উদ্ভিদ কী করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না? ওই কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো এই দুটো মিক্স করে কী করবে? সে শর্করা তৈরি করবে। শর্করা অর্থাৎ মানুষের জন্য যে খাদ্যগুলো তৈরি করবে, তাহলে শর্করা তৈরি করে কীভাবে? ওই যে সূর্যের আলো নিয়ে, আর হচ্ছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেই। আরও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে পানি। পানি কীভাবে নেই? উদ্ভিদ মূলের সাহায্যে নেই। পানি মূলের সাহায্যে নেই, পাতার সাহায্যে কি নেই? সূর্যের আলো। আর কার্বন ডাইঅক্সাইডও নেই। কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে কী করবে? তোমার শর্করা তৈরি করবে। বুঝছো ভাইয়া? দেখো এখানে একটা প্লাস্টিডের গঠন দেখাইছি, মানে কীভাবে প্লাস্টিড গঠিত হয়। দেখো প্লাস্টিড হচ্ছে একটা তাওধি স্তরই, এই যে বাইরের স্তর, অন্তঃস্তর, দুইটাই স্তর। হ্যাঁ, দুইটাই স্তর বা পর্দা। এই যে ভিতরের একটা, বাইরের একটা। এই পর্দা দ্বারা বেষ্টিত ভিতরের অংশটাকে কী বলে? পুরো অংশটাকে ম্যাট্রিক্স। কী বলে? ম্যাট্রিক্স। এই যে দেখো ভাই ম্যাট্রিক্সের মধ্যে কী কী থাকবে? এখন দেখো ম্যাট্রিক্সের মধ্যে এখন থাকবে গ্রানাম। এই যে লম্বা লম্বা অনেকগুলো দেখো ব্রাশের মতো, এগুলোকে বলা হয় গ্রানাম। এগুলো কি? গ্রানামগুলো এই যে ল্যামেলার মাধ্যমে যুক্ত থাকে একটা সাথে আরেকটা। এই যে যুক্ত আছে, এগুলো কি বলে? ল্যামেলা। ঠিক আছে?
আচ্ছা, এরপর আসো ভাইয়া ক্রোমোপ্লাস্ট। এরপরটার নাম কি ভাইয়া? ক্রোমোপ্লাস্ট। আমরা পড়ছিলাম না প্লাস্টের 3 প্রকার, একটা কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কী ছিল? সবুজ বর্ণের। এরপরে এখন কী পাইছি আমরা? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট দেখো, এগুলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়, অর্থাৎ সবুজ ব্যতীত অন্য যে রঙগুলো আছে ওই রঙগুলোর জন্য কে দায়ী? এই ক্রোমোপ্লাস্টটা দায়ী। ঠিক আছে, সবুজ ব্যতীত অন্য অন্য রঙগুলোর জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী। দেখো, এসব প্লাস্টিকে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন নামক রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। ঠিক আছে, এবার দেখো, রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এদের পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যাবে? রঙিন ফুল, পাতা, গাজরের মূলে। গাজরটা লাল হয় না, কেন লাল হয়? ক্রোমোপ্লাস্টের কারণে লাল হয়, বুঝছো? ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। অর্থাৎ ফুলকে আকর্ষণীয় করবে, যার কারণে কি হবে? বিভিন্ন পোকামাকড় পরাগায়ন করতে সাহায্য করবে, এটাই বলছে। এরপরে দেখো ভাইয়া লিউকোপ্লাস্ট। এরপরটার নাম কি ভাইয়া? লিউকোপ্লাস্ট। দেখো, এখন এটা দেখো, যেসব প্লাস্টিডের কোনো রঞ্জক থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। যাদের কোনো পণ্য থাকবে না বা রঞ্জক থাকবে না তাদেরকে কী বলে? লিউকোপ্লাস্ট। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন দেখো, যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি ইত্যাদি, এগুলো কী হবে? এগুলো হবে বর্ণহীন অথবা লিউকোপ্লাস্ট থাকবে এগুলোতে। এদের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিবর্তিত হয়ে যেতে পারে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝছো। এখন দেখো, আমার তো আবার রিকেপ করি। প্লাস্টিড কয় প্রকার ছিল? প্লাস্টিড হচ্ছে বৃক্কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, অঙ্গাণু। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে আকর্ষণ বর্ণময় করে পরাগায়নে সাহায্য করা। এখন দেখো, প্লাস্টিড 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন দেখো, ক্লোরোপ্লাস্টটা কি? সবুজ রঙের যে প্লাস্টিড তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। পাতা, কচি কাণ্ড ইত্যাদি এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের অংশ, হ্যাঁ, কারণ ওগুলো সবুজ হয়। এরপর দেখো আরেকটা কি পেয়েছি আমরা? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কি? রঙিন বর্ণের প্লাস্টিড। রঙিন প্লাস্টিডকে কী বলে? ক্রোমোপ্লাস্ট। রঙিন, তবে সবুজ নয়, সবুজের জন্য একটা আছে আলাদা, হ্যাঁ। আর সবুজ বাদে বাকি যে রঙিন হয়, অন্যান্য রঙ, হলুদ, কমলা, লাল, নীল, ওগুলো কেন হয়? ক্রোমোপ্লাস্টের কারণে হয়। কার কারণে হয় ভাইয়া? ক্রোমোপ্লাস্টের কারণে হয়, বুঝছো? ক্রোমোপ্লাস্টের কারণে হয়। এখন দেখো, তাহলে রঙিন পাতা, ফুল, গাজর, মূল এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এগুলো কী করে? পরাগায়নে সাহায্য করে। কীভাবে? ফুলকে আকর্ষণ করে। এরপর লিউকোপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। এগুলো কি? মূল, ভ্রূণ। মূল দেখো, মাটির নিচে মূল কিন্তু সাদা সাদা থাকে। কেন সাদা থাকে? কারণ তখন সূর্যালোক থাকে না এবং কোনো প্লাস্টিক থাকে না। কোনটা থাকে? বর্ণহীন। এই জন্য এটা কি? লিউকোপ্লাস্ট। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর এটা হচ্ছে আর কী কী আছে আমি দেখি একটু। আচ্ছা, ঝিল্লিবিহীন ঝিল্লিবদ্ধটা। আচ্ছা আচ্ছা, আজকে এতটুকুই পড়াই, বাকিটা আরেকদিন পড়াবো, বেশি সময় নিচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো ভাইয়া। আজকের মতো পার্ট 2 করে তোমাদেরকে দেখাবো আবার ইনশাল্লাহ।